সেটা আমার ব্যাপার, আমি কিভাবে খাবো না খাবো আপনার নাক গলাতে হবে না। আচ্ছা সে না হয় বুঝলাম, তোমার খাবার তোমার ইচ্ছে অনুযায়ী খাবে, তাই বলে আইসক্রিম কেন খাচ্ছ? ঠান্ডা লেগে যাবে না? আর বেবির ক্ষতি হতে পারে না বলো? আমার বেবি আমি বুঝবো, আপনার নাক গলানোর প্রয়োজন নেই। সায়ান রুশির দিকে ঝুঁকে বলল, বাচ্চাটা তোমার একার না, আমি তার বাবা, সো নাক গলাতেই হয়। আমি বেবির বাবা। এই আপনি নাকি সুন্দর, আপনি আপনি বলতেন, ফুরুত করে তুমি তিনি মেলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই তোমাকে তুমি করে বলবো, কোনো সমস্যা? রুশি সায়ানের কথা শুনে নাক ছিটকালো, তারপর হালকা আওয়াজে মুখ বাঁকিয়ে বলল, আমার ইচ্ছে হয়েছে আমি বলবো, তোমার সমস্যা? ঢং দেখলে বাঁচি না, পুরুষ গিরগিটির মতো ক্ষণে ক্ষণে কথা বদলায়। পরের লাইনটুকু সায়ানের কানে এলো না, ততক্ষণে রুশি সিঁড়ি অব্দি চলে গিয়েছে। রুশির পাগলামি দেখে সায়ান নিঃশব্দে হাসলো, তারপর চিপস হাতে নিয়ে রুশির ঘরের দিকে এগুলো। না হয় ম্যাডাম আবারও খাবারের খোঁজে নিচে আসবেন। সময়টা বিকাল, পশ্চিম আকাশে সূর্যের উত্তাপ কম, হালকা বাতাস বইছে চারদিকে। বিশাল দোতলা বাড়িতে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে, কাজ ভেঙে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। সবকিছুর এই এলোমেলো অবস্থায় চুপচাপ বসে থেকেছে সায়ান। এই সবকিছুই গতকালের দৃশ্য। চন্দ্রিকা কাল ফিরে এসে পুরো বাড়ি জুড়ে তাণ্ডব চালিয়েছে, হয়তো রাগে ক্ষোভে বা ব্যথায়। তারপর নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। অন্য কেউ হলে সায়ান হয়তো ভয় পেত, কিন্তু ও চন্দ্রিকে খুব ভালো করেই চিনে। ও খুব দুর্বল মনের এবং ভীতু, তাই সাহস করে নিজের ক্ষতি কখনোই করবে না, বরং তাকে যে কষ্ট দিয়েছে তাকে নিজের কষ্ট বোঝানোর জন্য চেষ্টা করবে। সায়ান দীর্ঘশ্বাস ফেললো, তারপর একজন মেয়েটকে ডেকে বলল, এসব কিছু ঠিক করনি কেন? আর সব নতুন করে আনা হয়নি কেন? মেয়েট মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, রীতিমতো কাঁপছে। সায়ান কাউকে বকা দেয় না, কিন্তু এই বাড়ির প্রত্যেকটা জীব তাকে অদ্ভুতভাবে খুব ভয় পায়। মেয়েট মিনমিনিয়ে বলে উঠল, স্যার, চন্দ্রী ম্যাডাম নিষেধ করেছে, বলেছে এই বাড়ির পরিস্থিতি এমনই থাকবে, না হয় আমাদের সবাইকে ফায়ার করে দেবে। সায়ান কিচ্ছু বলল না। এ বাড়িতে চন্দ্রী কর্তির মতো। সায়ানের কথার মতো চন্দ্রীর কথা এখানে শেষ কথা। যদিও চন্দ্রীর জন্য সায়ান আলাদা জায়গায় থাকার ব্যবস্থা করেছে, কিন্তু মাসের বেশিরভাগ সময় চন্দ্রী এখানেই থাকে। সায়ান চন্দ্রীকে এই বিষয়ে কখনো কিছু বলেনি, তবে এই ছাদের নিচে প্রাপ্তবয়স্ক দুজন নারী পুরুষ থাকা ওর পছন্দের ছিল না। তাই ওর অফিসের অ্যাটাচড বেডরুমে থাকতো, না হয় খুব রাত করে বাড়ি ফিরতো, যাতে চন্দ্রী ঘুমিয়ে পড়ে। মাঝরাতে খুব বিরক্ত হতো যখন দেখতো চন্দ্রী ওর রুমে এসে ঘুমিয়ে আছে, কিন্তু কিছু বলেনি, চুপচাপ গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়তো। ও জানে চন্দ্রীকে ও একটা সময় বিয়ে করবে, কিন্তু বিয়ের আগে চায়নি কোনো ভুল করতে, চায়নি কেউ চন্দ্রীর নামে কিছু বলুক বা কোনো অশালীন শব্দ জুড়ে দেয়। কিন্তু চন্দ্রী এইসব বিষয়ে বড্ড উদাসীন, ওর একই কথা। আমাদের তো বিয়ে হবেই, তবে কেউ যদি এখন আমাকে রক্ষিতা বলে, আই ডোন্ট কেয়ার, আমাদের বিয়ের খবরে সে এমনি জবাব পেয়ে যাবে। তখন সায়ান কিছুটা ভেবে বলল, ধরো যদি কোনো কারণে আমাদের বিয়ে হলো না, তখন তুমি কি করবে তাহলে? এই সোসাইটির মানুষ বড্ড খারাপ, আজ আমার উপর হয়তো তোমায় কিছু বলতে পারছে না, কিন্তু আমি কোনো একদিন না থাকলে তারা যখনও থেকে যখনতম শব্দ ব্যবহার করবে তোমায় ব্যাখ্যা করতে গিয়ে। আর নারী হিসেবে এর চেয়ে গ্লানির আর কি হতে পারে? তোমার আত্মসম্মান তোমার রক্ষা করতে হবে, তোমার নিজের আত্মসম্মান বোধ থাকতে হবে। কিন্তু সায়ানের কথা চন্দ্রিকার মাথায় কতটুকু ঢুকেছে তা বোধগম্য হয়নি। চন্দ্রী হঠাৎ টলমলে চোখ নিয়ে বলল, তাহলে তুমি বলতে চাইছো তুমি আমায় বিয়ে করবে না, আমার হাত মাঝপথে ছেড়ে দিবে? তুমি তো হাত সারা জীবন ধরে রাখার ওয়াদা করেছিলে, তা এত তাড়াতাড়ি ভুলে যাবে? তুমি কি অন্য কাউকে ভালোবাসো সায়ান? আমি অন্য কাউকে ভালোবাসি না, আর বাসবো না। আমি তোমার সাথে সারা জীবন থাকার ওয়াদা করছি, তা ঠিক, তবে ভাগ্যের উপর কিন্তু আমার হাত নেই। আমি চাই আমাদের বিয়ে হওয়া পর্যন্ত তুমি আর আমি নিরাপদ দূরত্ব বজায় রাখি। কিন্তু চন্দ্রী কখনোই তা শোনেনি, বরং দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছিল। তাই সায়ান চেয়েছিল সামনের বছর তারা বিয়ে করে নেবে, কিন্তু তার মাঝেই তাদের জীবনে রুশি চলে এসছে। মেয়েটার কোনো দোষ নেই, ওর অত্যন্ত জটিল জীবনে না চাইতেও জড়িয়ে গেছে সে। তার উপর রুশির প্রতি এই কয়েকদিনের অবান্তর অনুভূতি। আচ্ছা, একটা মানুষ কি একসাথে দুটো মানুষকে ভালোবাসতে পারে? এটা কি আদৌ সম্ভব? আর যাই হোক, এতটুকু বোঝার তো হয়েছে যে এই অনুভূতির কোনো প্রকার দয়া নয়, বরং অন্য কিছু। তাহলে রুশির প্রতি এই অনুভূতির মানে কি? এটাই শুধু ক্ষণিকের আবেগ, নাকি মোহ? যদি ওর জীবনে চন্দ্রিকা না থাকতো, তবে হয়তো ভেবে নিত যে রুশি ওর প্রেমে পড়ে গেছে, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। তবে এই অবান্তর অনুভূতিকে নিছক মোহ ছাড়া অন্য কিছু ভাবতে পারছে না। হয়তো বিয়ে করেছে বলে নিজের ভাবতে শুরু করেছে, তাই এমন অনুভূতি কাজ করছে। কিন্তু 3 বছরের সম্পর্কে মায়া না বাড়িয়ে কি লাভ?
এতে চন্দ্রিকার এত বছরের ভালোবাসাকে অসম্মান করা হবে। ওকে মনে প্রাণে শুধুমাত্র চন্দ্রিকার হতে হবে, নিজের অবাধ্য মনকে বাধ্য করতে হবে। আর যাই হোক, চন্দ্রিকাকে ঠকাতে পারবে না ও। বিড়বিড় করে বলতে লাগলো, আমার তোমাকে ভুলতে হবে, অন্য কারোর জন্য হলেও ভুলতে হবে যে আমার নিজের চেয়ে অনেক বেশি ভালোবাসে। সায়ান চৌধুরী রুমের দিকে এগিয়ে গেল, তারপর হালকা করে নক করলো। সাথে সাথেই দরজা খট করে খুলে গেল। চন্দ্রিকা টলমলে চোখ নিয়ে আসলো, তারপর হালকা কণ্ঠে বলল, মরে গেছি কিনা তা দেখতে এসেছো? তুমি কি করে আমার স্থান এত সহজে অন্য কাউকে দিয়ে দিলে? সব ভুলে গেছো তুমি, সব। এখন আমি তোমার কাছে পুরানো হয়ে গেছি, তাই না? তুমি কি ভুলে গেছো তোমার জীবনের সাথে তুমি আমাকে জড়িয়েছো? তুমি নিয়ে এসেছো তোমার জন্য আমায়, আমি কিন্তু আসিনি। তাহলে আজ সব ভুলে গেছো? ভুলে গেছো যে আমার জন্যই তুমি বেঁচে আছো? সেদিন যদি আমি তোমাকে না বাঁচাতাম তবে কি তুমি আজ এখানে থাকতে? তুমি ওয়াদা করেছো সারা জীবন আমাকে ভালোবাসার, অথচ আজ অন্যকে পেয়ে সবটা ভুলে গেছো। তুমি বড্ড স্বার্থপর, বড্ড স্বার্থপর। আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো সায়ান? সায়ান ভাই। শুনেই সায়ান চমকে উঠল। আজ বহুদিন পর এই ডাকটা শুনেছে, তবে ঠিক আগের মতো নয়। সেই প্রাণবন্ত হাসি মাখা মুখ নিয়ে বলেনি, বরং কান্নায় জর্জরিত অবস্থায় বলেছে। সায়ানের খুব খারাপ লাগছে এখন। ও ছোট্ট বড়িকে ও বড্ড কষ্ট দিয়ে ফেলেছে। হাজার গুণ অপরাধবোধ ঘিরে ধরলো ওকে। সায়ান হাঁটু গেড়ে বসে পড়লো, তারপর দু হাতে কান ধরে বলল, সরি পড়ি, এ ভুল আর হবে না। আমি সত্যি কোনো কিছু ইচ্ছে করে করিনি। ওই মেয়েটিকে আমি 3 বছরের জন্য বিয়ে করেছি, তারপর আর তার আমার রাস্তা আলাদা। কিন্তু ওই মেয়েটি বড্ড অসহায়, আর এই পরিস্থিতি তো আমার জন্য পড়েছে, তাই আমি তাকে সাহায্য করতে চাই নিজের পায়ে দাঁড়ানোর জন্য। সে যাতে সমাজে উঁচু করে বাঁচতে পারে, এর বেশি কিছুই আমাদের মাঝে নেই। আর যদি থেকেও থাকে তবে তাকে আমি প্রাধান্য দিব না। আমার পরীর থেকে বড় কিছুই হতে পারে না। সায়ান হাঁটু গেড়ে বসে পড়লো, তারপর দু হাতে কান ধরে বলল। চন্দ্রিকা সায়ানকে হাত ধরে উঠালো, তারপর বলল, তাহলে আজকের পর থেকে আর এই মেয়ের কাছে যাবে না? আমার বড্ড কষ্ট হয় তার সাথে তোমাকে দেখলে। প্লিজ যেও না। তুমি রেস্ট করো, আমি রয়ে যাচ্ছি। বলেই সায়ান আর এক মুহূর্তও দাঁড়ায়নি। মনটা এই মুহূর্তে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। কিছু হারানোর ভয় গ্রাস করে রেখেছে যেন ওকে। খুব সহজে তো বলেই আসলো নিজের অনুভূতিকে পাত্তা দেবে না, কিন্তু আদৌ কি পারবে ও? না, পারতে ওকে হবে। ও ছোট্ট পরির জন্য হলেও ওকে পারতে হবে। শামুর সাথে ইনানের কথাবার্তা পাকা নিয়ে ইনানের মা এসছে মিসেস খানের সাথে কথা বলতে। মিসেস খান তো আজ বড্ড খুশি। ওনার ইনানকে প্রথম থেকে বেশ পছন্দ। নিজের ছেলের মতোই ভাবতেছে ইরানকে। এমন ছেলের কাছে যে কেউ চোখ বন্ধ করে মেয়ে তুলে দেবে। শামুর সাথে ইনানের বিয়ের কথা তিনি বেশ খুশি। ঘর ভর্তি আয়োজন করেছেন। আজই আংটি পরিয়ে যাওয়ার কথা। ইনান আজ একটা কালো রঙের পাঞ্জাবি পরে এসছে, তাতেই যেন রাজপুত্র লাগছে। শামু ইনানের সাথে ম্যাচিং করে কালো শাড়ি পরেছে। শামু তো বেশ খুশি। নিজের ভালোবাসা মানুষকে কয়জন নিজের করে পায়। পাশের মানুষটি ওর একথা ভাবতেই যেন আনন্দ খেলে যাচ্ছে ওর সারা শরীর জুড়ে। ইনান মুচকি এসে সবার সাথে কথা বলছে, কিন্তু হাসির পেছনে মনের মাঝে কতটা ঝড় বইছে সেটা শুধুমাত্র ও জানে। শামু ইনানের হাতে আংটি পরিয়ে দেওয়ার পর ইনান শামুর হাতে আংটি পরিয়ে দিল। তারপর মাথা নিচু করে প্রায় পরক্ষণেই মাথা উঁচু করে সামনে তাকালো। নীল শাড়ি পরে আছে কেউ একজন, হাত ভর্তি নীল চুড়ি, আর ঠোঁটের কোণে সেই হাসি। তার থেকে দৃষ্টি সরানোর জন্য কঠিন। পিচ্ছি বউ লাগছে তাকে। আগের থেকে অনেক সুন্দর হয়ে গিয়েছে সে। ঠোঁটের নিচের তিলটা আরো গাঢ় হয়ে গিয়েছে। ইনানের ঠোঁট কাঁপছে, বুকের চিনচিনে ব্যথাটা বেশ বাড়ছে। মনে হচ্ছে শ্বাস নিতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে তার। হুট করেই দৃষ্টি নামিয়ে ফেললো, আর তাকাতে পারছে না তার দিকে। বড্ড কষ্ট হচ্ছে ওর। ভালোবাসায় এত কষ্ট কেন? আজ এতদিন পর যখন ও জীবনে এগোতে চাইলো, অন্য কারোর সাথে ঘর বাঁধতে চাইলো, তখন কেন সে সামনে এলো? কেন আবারও তার সাথে দেখা হলো ওর? মনে হচ্ছে ঘুরে ফিরে সেই একই মোড়ে দাঁড়িয়ে আছে ও, যেখানে আছে শুধু না পাওয়ার যন্ত্রণা। এখন কি করে বলবে যে সে এই মানুষটিকে ভালোবাসে, যার সাথে মাত্রই সম্পর্কে জড়িয়ে গেল? তাকে কি করে বলবে? আমি ভালোবাসি সামনের এই অপূর্বাকে, ভালোবাসি বড্ড বেশি। যতটা ভালোবাসলে তাকে ছাড়া নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ঠিক ততটা। ঘড়ির কাঁটায় রাত 8টা বাজে। চারপাশে ঘন কালো অন্ধকার। দূরের রাস্তায় সোডিয়াম বাতির আলোয় আলোকিত রাস্তাঘাট, কিন্তু ছাদে ঠিক ততটাই অন্ধকার। সেই ঘুটঘুটে অন্ধকারে নীল শাড়ি পরিয়ে একজন নারী দাঁড়িয়ে আছে। আঁচল উঠছে কিছুটা দূর পর্যন্ত। ছেড়ে দেওয়া চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর ছাপটে পড়ছে, তবে সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। ও তাকিয়ে আছে
দূর আকাশ পানে ঝলমল করে ওঠা তারার দিকে তাকিয়ে আছে। অন্যদিনের মতো আজ কথার জোরে খুলে বসেনি, বরং নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে। তবে এই নিস্তব্ধতা হাজারো কথা বলে দিচ্ছে। আজ প্রায় অনেকদিন পর সেই মানুষটিকেও দেখেছে। অনেক সময় নয়, অনেক বছর, অনেক বছর পর। মানুষটি খুব সুদর্শন দেখতে, ঠিক রূপকথার রাজপুত্রের মতো। তাই হয়তো ওকে ঠিক মনে ধরেনি, কিন্তু ও তো তার মায়া কাটিয়ে এখনো উঠতে পারেনি। খুব কাছের একজন মনে করতো তাকে। ও তখন সদ্য 9-এ উঠেছিল। গরিব হওয়ার কারণে খুব একটা বেশি মানুষ কথা বলতো না, আবার যার সাথে কথা বলতো তারা ঠিক বন্ধু ছিল না। তাই এত এত ভিড়ের মাঝেও সম্পূর্ণ একা ছিল। স্কুলে খুব একটা যেত না। একদিন ক্লাস শেষ করে বের হয়ে বাসের জন্য অপেক্ষা করছিল, তখন হঠাৎ ওনা টান খায়। পাশে দাঁড়িয়ে দেখে একটা পিচ্ছি ছেলে হাতে ফুল আর চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটি ওর হাতে এগুলো গুজে চলে যায়। ও ভয়ে ফেলে দিতেছিল, ফেললো না। চিঠি খুলে দেখলো, তাতে লেখা, তোমার এত সুন্দর মুখের গড়ন আজকাল চার থেকেও বেশি তোমার সুন্দর লাগে। আসল দিয়ে মুখখানে ডেকে নাও তো। আমি চাই না আমি ছাড়া অন্য কারো নজর লাগুক। আচ্ছা, তুমি কি আমার প্রথম মেয়ের বন্ধু হবে? চিঠি পড়তেই আনমনে হাঁটছিল। কখন রাস্তার মাঝখানে চলে এসেছিল বুঝতেই পারেনি। একটা বাস প্রায় যখন ওর কাছে চলে আসছিল, ঠিক তখনই কেউ একজন খুব শক্ত হাতে ওকে কিনারে নিয়ে যায় আর ধমক দিয়ে বলে, দেখে চলতে পারো না নাকি? যদি কিছু হয়ে যেত? ও ছেলেটির চেহারা দেখতে পায়নি। ছেলেটি হেলমেট পরা ছিল, তবে ছেলেটি কণ্ঠস্বর ভুলেনি। ছেলেটি চলে যাওয়ার অনেকক্ষণ পরও তাকিয়েছিল সেদিকে। এরপর প্রায় চিঠি ভেতর মনে কেউ একজন ওকে ফলো করছে, ঠিক কিন্তু খুঁজে পায়নি। প্রথম প্রথম চিঠি জবাব না দিল, পরে দেওয়া শুরু করলো। ওর কৈশোরের প্রথম বন্ধু ছিল সে, তাই তার প্রতি মায়া আবেগ সবটাই বেশি ছিল। চিঠিটি ছেলেটি প্রায় ভালোবাসার কথা বললেও তার জবাব দেয়নি সে, কারণ ভালোবাসা সম্পর্কে কোনো ধারণা ছিল না ওর। শুধু এরকম বুঝতো মানুষটা খুব কাছের কেউ, আর সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, যাকে চোখ বুঝে ভরসা করা যায়। দেখতে দেখতে ও বড় হতে লাগলো। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রাখলো, সাথে বন্ধুত্বও গাঢ় হতে লাগলো। এখন আর চিঠি আদান প্রদান হয় না, বরং ফোনে কথা হতো। মানুষটি প্রতিদিন ওর খোঁজ নিত। হঠাৎ একদিন সিদ্ধান্ত নিল তার সাথে দেখা করবে। বেশ পরিপাটি হয়ে নির্দিষ্ট জায়গায় বসেছিল, নিজের রান্না করে খাবার নিয়ে এসেছিল তার জন্য। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু সে মানুষটি এলো না। তারপর অপেক্ষা করেছে, বারবার ফোন করছিল, কিন্তু তা বন্ধ ছিল। তবুও বসেছিল ও আশায় যে সে আসবে, কিন্তু সে আসেনি। রাত হয়ে যাওয়ার পর ও কাঁদতে কাঁদতে বাসায় এসেছিল। পারও খেয়েছিল পালক মায়ের হাতে, কিন্তু তার বুকের কষ্ট থেকে বেশি ছিল না। সেদিনের পর মানুষটি উধাও হয়ে গিয়েছিল। আর কোনো ফোন করেনি, তবে অপেক্ষা করে গেছে। কারণ কারো মায়ায় একবার জড়িয়ে গেলে সেটা আর ভোলা যায় না। নিজের সবচেয়ে কাছের বন্ধুকে কি করে ভুলবে? আজও তাকে দেখছে, প্রথমবারের মতো দেখেছে তা অন্য কারো নামের আংটি নিজের অনামিকা আঙ্গুলে পড়েছিল। তার কণ্ঠস্বর শুনে থমকে গিয়েছিল, ভেবেছিল মনের ভুল, কিন্তু তার লাল হয়ে চোখ জোড়া আর অপরাধী চাউরি দেখে ঠিক বুঝতে পেরেছে এই মানুষটি সেই। সে আজ অন্য কারো। তাতেও খুশি, বেশ খুশি যে সে তার জীবনের সাথী খুঁজে পেয়েছে। কিন্তু তাহলে ওর সাথে যা ছিল তা কি ছিল? প্রতিদিন নিয়ম করে যে ভালোবাসি বলতো, তার কি কোনোই মানে ছিল না? শুধুমাত্র আবেগের বসে বলতো? তবে কি শুধু ওর মোহে পড়েছিল, যা দুদিনই শেষ হয়ে গিয়েছিল? তবে তাতে ওর বন্ধু মাত্র দুঃখ নেই, কোনো দুঃখ নেই, ও বরং খুশি তার জন্য। তবে একটা প্রশ্নের উত্তর চায়ও, সে আসবে বলে কেন আসেনি সে? আর যদি হারিয়ে যাওয়ার ছিল, তবে বিদায় কেন জানায়নি? কেন আজ পর্যন্ত তাকে অপেক্ষা করতে হলো? এর জবাব চাই ওর। চোখ গড়িয়ে দুফোঁটা জল গড়ালো গাল বেয়ে। ও এখনো নির্লিপ্ত ভাবে আকাশ পাড়ে চেয়ে আছে। পেছন থেকে হঠাৎ মৃদু আওয়াজে কেউ একজন ডেকে উঠল, রোশানি। কণ্ঠ শুনে ও তিক্ত হাসি দিল। যাকে নিয়ে ভাবছিল সেই এখানে হাজির। ও তাকায়নি তার দিকে, বরং আগের মতোই দাঁড়িয়ে আছে। তার দিকে তাকানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই ওর। সেই কণ্ঠস্বর আর প্রখর হয়ে বলল, কথা বলবে না আমার সাথে? রুশি এবার আর চুপ থাকতে পারলো না, ধরা গলায় বলল, দুলা ভাই আমাকে কিছু বলেছিলেন? রুশির কথার মাঝে লুকিয়ে থাকা অভিমানগুলো ঢের পেল ইউনান। সে ছোট্ট রুশি অনেক বড় হয়ে গিয়েছে। সে শাড়ি পরতে শিখে গেছে। ও নির্লিপ্ত ভঙ্গিতে বলল, কেমন আছো? প্রত্যুত্তরে অপর পাশ থেকে কোনো জবাব আসেনি, বরং রুশি আকাশের দিকে চেয়ে আছে। প্রশ্ন করলো তাই, এখন তারাদের সাথে কথা বলো। আমি অন্য সবার মতো নই যে অভ্যাস খুব তাড়াতাড়ি বদলাতে পারি। আমি আমার জীবনের কোনো জিনিসই ছেড়ে দিই না, বরং আঁকড়ে ধরে বেঁচে থাকি। বলেই রুশি চলে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু দরজার কাছে গিয়ে থেমে গেল আর ধীর কণ্ঠে বলল, একটা প্রশ্ন অনেক দিন যাবৎ জমা হয়েছিল, আজ সুযোগ পেয়ে বলে ফেললাম। সেদিন যদি আসার ইচ্ছেই ছিল না, তবে আমায় কেন আসতে বলেছিলেন? কেন মিথ্যে সম্পর্কের নাটক করে গেছেন আমার সাথে? অপর পাশ থেকে কোনো জবাব না পেয়ে রুশি তার ছেলে হাসি হাসলো। তারপর বলল, জবাব নেই তাই না? থাকারও কথা না। আসলে আমি নিতান্তই টাইম পাস ছিলাম, প্রয়োজন ফুরাতেই অচেনা হয়ে গিয়েছিলাম। যাই হোক, কংগ্রেচুলেশনস মিস্টার ইনান চৌধুরী ফর ইউর ওয়েডিং।
রুশি সেখানে আর এক মুহূর্ত দাঁড়ায়নি, বরং দ্রুত পায়ে নিচে নেমে এসছে। যেটা তার কোনোদিন হওয়ার নয়, সেটার প্রতি অযথা মায়া বাড়িয়ে কি লাভ? তার চেয়ে সেটাকে ছাড়িয়ে সামনে পা বাড়ানোটাই উত্তম। রুশি তাই করছে। আজকের পর থেকে এই মানুষের কথাও ভাববে না, মরে গেলেও ভাববে না। যার কাছে ওর কোনো মূল্য নেই তাকে ভেবে কি লাভ? এখন ওর জীবনে শুধু ওর আর ওর বেবি, আর কারো জায়গা নেই, কারো না। রুশির যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে ইনান। কিছু বলার নেই ওর। কি বলবে ও? যে আসতেছে ও আসতে পারেনি, এটা আদৌ বিশ্বাসযোগ্য? কি করে বলবে এই মেয়েটিকে যে তার টাইম পাস কখনোই ছিল না, বরং বেঁচে থাকার একটা কারণ ছিল? কি করে বলবে তাকে যে ও তাকে অনেক ভালোবাসে, পূর্বের থেকে অনেকগুলো বেশি, অনেক গুণ বেশি? কিন্তু তাহলে যে কিছুক্ষণ পূর্বে যে মেয়েটির বিয়ের স্বপ্ন দেখিয়েছে তাকে ঠকানো হবে, তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে, এটাও কি করে মেনে নেবে? ওর ভালোবাসা তো ও পায়নি, আর কখনো পাবেও না। তাই সামু না হয় ওর ভালোবাসা পাক, কিন্তু এই মনকে কি করে বোঝাবে? এই মনের রক্তক্ষরণ যে কেউ দেখতে পায় না। কত সহজে রুশি ওর দিকে সব দোষ ঠেলে চলে গেল, কিন্তু আদৌ কি ওর দোষ ছিল? জীবন তো এতটা জটিল না হলেও পারতো। আর ওর রুশির কি ছোট্ট একটা সংসার হতে পারতো না? তবে আজ তো তা ভাবাও পাপ, কারণ সে ওয়াদাবদ্ধ। অন্য কারো মন ভাঙা যে সম্ভব নয়। মন ভাঙার কষ্ট কতটুকু তা ওর থেকে ভালো কে জানে? ও না হয় এই বিরহে জ্বলে পুড়ে শেষ হয়ে যাক, তাতে কি বাকি সবাই তো ভালো থাকবে। ও না হয় ভালো থাকার অভিনয় করে যাবে। শায়ান রেগে ফোনটা আছাড়ি মেরে ফেলে দিল। ও প্রচন্ড রাগ হচ্ছে। আজ প্রায় 2 দিন ও রুশির খোঁজ নেয়নি, কিন্তু আজ আর থাকতে না পেরে কেয়ারটেকারকে ফোন দিল। ইচ্ছে ছিল রুশিকে এক নজর দেখবে, কিন্তু যা শুনলো তাতে ওর মাথায় গরম হয়ে গেছে। রুশি তার সবকিছু নিয়ে খান বাড়িতে চলে গেছে, এমনকি মিসেস খান এসে ওকে নিয়ে গেছে। যাওয়ার সময় কেয়ারটেকার বলেও গেছে যে ওর ফিরবে না এখানে। রুশি খান বাড়িতে আছে, এটা শুনে যতটা না মেজাজ খারাপ হচ্ছে, রুশি খান বাড়িতে আছে এটা শুনে যতটা না মেজাজ খারাপ হচ্ছে, তার থেকে বেশি খারাপ হচ্ছে যে রুশি ওকে জানানোর প্রয়োজন বোধ করলো না, বরং একা একা সিদ্ধান্ত নিয়ে ফেললো। স্বামী হিসেবে ওর কি জানার অধিকার নেই? হ্যাঁ। শায়ান রাগে ক্ষোভে উঠে দাঁড়ালো, তারপর সাহিলের দিকে তাকিয়ে বলল, সাহিল, গাড়ি বের করো, আমি খান বাড়িতে যাবো। বলেই হনন করে বেরিয়ে পড়লো। সাহিল চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আজ প্রায় 5 বছর পর ও শায়ানকে খান বাড়ির দিকে যাওয়ার কথা বলতে দেখেছে। ও কি স্বপ্ন দেখছে? হাউ ইজ দিস পসিবল? চৌধুরী বাড়িতে আজ খুশির আমেজে ছড়িয়ে পড়েছে। সবার চোখে মুখে উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে। আজ এত বছর পর ঘরের ছেলে ঘরে ফিরেছে, তাতে যেন সবার খুশি আর ধরছে না। বংশের প্রথম সন্তান হওয়ায় শায়ানের প্রতি সবার ভালোবাসা একটু বেশি। এই বাড়ির মালিক, কেয়ারটেকার, এমনকি রাধুনী পর্যন্ত সবাই ছোট সাহেব বলতে পাগল। সবার সাথেই শায়ানের সুসম্পর্ক ছিল। শায়ান একটু চঞ্চল ছিল বইকি, তাই সবার সাথে সহজে মিশে যেত। আনন্দ হই হুল্লোড় মেতে থাকতো খানবাড়ি। কিন্তু হঠাৎ এতে কারো যেন নজর রেখে যায়। হুট করেই শায়ান স্কুল থেকে ফেরার পথে গায়েব হয়ে যায়। এরপর আর খোঁজ পাওয়া যায়নি। প্রায় মাস খানেক কেটে যাওয়ার পর শায়ানের হদিস মেলে। মিসেস খানকে নিজে নিয়ে আসে শায়ানকে সেখান থেকে। তবে আগে শায়ানকে নয়, সম্পূর্ণ এক নতুন শায়ানকে, যে গম্ভীর, চুপচাপ, রাগী আর প্রচন্ড বদমেজাজি। কারোর সাথে কথা বলতো না শায়ান। তখন শুধুমাত্র একা একা ঘরে থাকতো, আর কি যেন বিড়বিড় করতো। তবে অদ্ভুতভাবে নিজের বাবাকে সহ্য করতে পারতো না শায়ান, যে বাবাকে নিজের আইডল মানত। বড় হয়ে তার মতো হওয়ার স্বপ্ন দেখতো। সেই বাবাই যেন ওর দুজন মিশ ছিল। কেমন রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকতো তার দিকে। এভাবে প্রায় বছর খানেক কেটে যায়। এর মাঝে শায়ান ওর বাবা জামিল খানের সম্পর্কে কোনো উন্নতি ঘটেনি, কিন্তু খান বাড়িতে আরো খারাপ কিছু হওয়া বাকি ছিল তখনও। একদিকে শায়ানের হঠাৎ পরিবর্তন হওয়া, অন্যদিকে শায়ানের বাবা হঠাৎ করে সুইসাইড করে মারা যান। আর মারা যাওয়ার পূর্বে তিনি তার রেখে যাওয়া চিরকুটি স্ত্রী ও সন্তানদের কাছে ক্ষমা চান। খান বাড়িতে যেন শোকের ছায়া নেমে আসে। তবে অদ্ভুতভাবে বাবার মৃত্যুতে শায়ান একটুও কাঁদেনি, শুধু স্থির হয়ে তাকিয়েছিল তার দিকে। শায়ানের মা সাবিনা খানের উপর সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে, তাই সামু আর শায়ানকে দেখাশোনা করার সময় উনি পেতেন না। দিন দিন শায়ানের অবনতি ঘটে, তাই শায়ানকে ইনানের সাথে হোস্টেলে পাঠিয়ে দেয়। তবে তাতে বেশ ভালোই হয়েছিল। শায়ান পূর্বের থেকে অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছিল। মায়ের সাথে রীতিমতো যোগাযোগ হতো, আর সামু তোর জান ছিল। হঠাৎ করে একদিন শায়ান বাড়িতে চন্দ্রিকা নামে একটি মেয়েকে নিয়ে আসে সাথে করে, আর বলে ও যখন চাকরি পাবে তখন মেয়েটিকে বিয়ে করবে। শায়ানের মা বিষয়টিকে প্রথমে অতটা পাত্তা না দিলেও কোনো এক কারণে তিনি চন্দ্রিকাকে পছন্দ করতে পারলেন না। তা শায়ান ঢের বুঝতে পেরেছিল, তাই নিজের মাকে শান্ত মাথায় বলেছিল, মাম্মা, আমি জানি তুমি চন্দ্রকে পছন্দ করো না, কিন্তু এই কারণেই আমি আজ এখানে তোমার সামনে জীবিত অবস্থায় আছি। আমি তাকে প্রমিস করেছি সারা জীবন তার পাশে থাকবো, আর এই প্রমিস আমার পক্ষে ভাঙা সম্ভব নয়। আই উইল গট ইট। মিসেস খান ভালোই বুঝতে পারলো যে এই মেয়ে তার ছেলের মাথা চিবিয়ে খেয়েছে। এখন তাকে যে যাই বলুক শায়ানের বোধগম্য হবে না। তিনি অন্য উপায়ের কথা ভাবলেন, আর তাই তিনি কিছু গুন্ডা হায়ার করলেন, যাতে চন্দ্রিকা কলেজ থেকে আসার পথে ভয় দেখায় এবং চন্দ্রিকা নিজে থেকে শায়ের জীবন থেকে চলে যায়। তবে কি থেকে কি হয়ে গেল তিনি ঠিক ঠাউরে উঠলেন না।
সেই গুন্ডগুলো চন্দ্রিকাকে ভয় দেখানোর বদলে তাকে গুরুতরভাবে আঘাত করে। আর চন্দ্রিকা অলমোস্ট মুমূর্ষু অবস্থায় ছিল। আর তখন সায়ন খোঁজ দিয়ে জানতে পারে সেই গুন্ডাগুলো ওর নিজের মায়ের হায়ার করা। ও বিশ্বাসই করতে পারেনি যে ও নিজের অন্যের জীবন নেয়ার মতো জঘন্য কাজ করতে চাইবে ওর মা। মিসেস খান বলেছিল যে তিনি ইচ্ছে করে এমনটি করেননি, শুধুমাত্র ভয় দেখাতে চেয়েছিল। কিন্তু সবচেয়ে বড় কথা হলো সায়ান নিজের চোখ আর কানকে কি করে অবিশ্বাস করবে। এরপর থেকে সায়ান খান বাড়ির সাথে সকল সম্পর্ক ছিন্ন করে দেয় আর নিজের কেনা বাড়িতে ওঠে। যদিও চন্দ্রিকার জন্য আলাদা থাকার ব্যবস্থা করেছিল, সায়ান নিজের বাবার কোম্পানিতে বসেনি, বরং নিজের উদ্যোগে কোম্পানি শুরু করেছিল, যা মাত্র 5 বছরে অনেক পরিচিতি লাভ করেছে আর এখন দেশের টপ কোম্পানি একটা। সেই থেকে খান বাড়িতে সায়ানের পদাচারণ হয়নি। আজ প্রায় অনেক বছর পর সায়ান আবার সেই বাড়িতে এসেছে, এটা ভাবতে যেন সবাই প্রচন্ড খুশি। সায়ানের পছন্দের খাবার ইতিমধ্যে কড়াইয়ে চড়ানো হয়ে গেছে। মেইড সার্ভেন্টরা সায়ানকে নিয়ে ফিসফিস করেই যাচ্ছে। সেদিকে সায়ানের বিন্দুমাত্র মাথা বেঁধে নেই। ও আশেপাশে তাকিয়ে খুঁজে যাচ্ছে একজনকে। এ বাড়িতে আসার পরে জানতে পেরেছে কাল সামু আর ইনানের এঙ্গেজমেন্ট কমপ্লিট হয়েছে, কিন্তু ও কোম্পানির কাছে ব্যস্ত থাকার ফোন একদমই চেক করেনি, আর তাই এই খবরও জানা হয়নি। নিজের বোনের এঙ্গেজমেন্টে অংশগ্রহণ করতে না পেরে সে বেশ লজ্জিত। সামু তো এক দফা রাগ ঝেড়ে গেল ওর উপর, কিন্তু অনেকদিন পর এই বাড়িতে এসছে বলে তাই ক্ষণিকের মাঝেই পানি হয়ে গেল। ভাই বোন অনেকক্ষণ ধরে ধরে বসে বসে গল্প করেছে। সায়ান বারবার এদিক ওদিক তাকিয়েছে, কিন্তু যার জন্য এখানে এসেছে তার দেখা মেলেনি। সায়ানের এই চাহনি দেখে মিসেস খান বেশ খুশি। সে জানতো রুশিকে যদি এই বাড়িতে নিয়ে আসা হয় তবে সায়ান এ বাড়িতে আসবেই আসবে। আর যাই হোক, তার ছেলের সাথে তার নারীর টান আছে। ছেলে মুখে কিছু না বলেও উনি সবকিছু বোঝে। ছেলে তার খাঁটি হীরের মূল্য বুঝতে পেরেও মিথ্যে মরিচিকার পিছনে দৌড়াচ্ছে। তবে আর যাই হোক, শুধুমাত্র ওয়াদা করেছে বলে সংসার করতে হবে এমনটা কোথায় আছে? সংসার করতে হলে ভালোবাসার প্রয়োজন, ভরসার প্রয়োজন, যা উনি নিজের ছেলের চোখে দেখছে রোশানি নামক মেয়েটির জন্য। যদিও তার ছেলে স্বীকার করতে চাইছে না, কিন্তু তাকে যে আজ নয়তো কাল স্বীকার করতেই হবে। কারণ মানুষ আর যাই হোক ভালোবাসার কষ্ট সহ্য করতে পারে না, তাই ভালোবাসা পাওয়ার জন্য ওয়াদা ছুটতে পালাবে জানালা দিয়ে। বিয়ে নামক পবিত্র বন্ধনের জড়ি এটা, যে দুটো মানুষকে 3 কবুল সাথে সাথে একই সূত্রে বেঁধে দেয়, এক সূত্রে বেঁধে দেয়। সেখানে তৃতীয় ব্যক্তির কোনো জায়গা থাকে না। তাই চন্দ্রিকাকে আজ নয়তো কাল সরে দাঁড়াতেই হবে। আর যদি ওরা ছেলে নিতান্তই অবুঝ হয় তবে রুশির সাথে থাকার অধিকার সে চিরকালের মতো হারাবে, সাথে হয়তো নিজের সন্তানকেও। সত্যি বলতে উনি খুব খুশি যে ঘরের ছেলে ঘরে ফিরেছে, তাই ছেলের দিকে এগিয়ে গেলেন। উনি হয়তো ওই দিন বেশি বলে ফেলেছিলেন যে এ বাড়িতে হয়তো চন্দ্রিকা থাকবে নয়তো আমি। তাই তো তার ছেলে ওই মেয়েটিকে নিয়ে বাড়ি ছেড়ে দিয়েছিল। রাগের বসে এমন ভুল স্টেপ না নিলেও পারতো, তাতে হয়তো তার ছেলের সাথে সম্পর্ক ঠিক আগের মতোই থাকতো। উনি সায়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কাউকে খুঁজছো বাবা? সায়ান ওপর দিকে তাকিয়ে মুখ গোমরা করে বলল, না। মিসেস খান ছেলের মতিগতি বুঝতে পারলেন যে যদিও না বলেছে, কিন্তু ছেলে ঠিকই কান খাড়া করে আছে উত্তর শোনার জন্য। তাই উনি আর দেরি না করে বলেই ফেললেন, যাকে খুঁজছো সে দোতলায় 2য় কামরায় আছে, সেটা পূর্বে তোমার রুম ছিল। বলে উনি আর দাঁড়ালেন না, বরং অন্যদিকে হাঁটা শুরু করলেন। এদিকে সায়ান উত্তর শোনা মাত্রই উঠে দাঁড়ালো আর দ্রুত পায়ে সিঁড়ির দিকে হাঁটা শুরু করলো। ছেলে এমন কাঠ দেখে সাবিন এখানে হাসলেন। ছেলে তার ভালোই জব্দ হয়েছে। কথা যাচ্ছে না, প্রেম যে কাঠালে আঠা, আরে পিরিতি কাঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। আর তাছাড়া সব ছেলেদের স্বভাবই হচ্ছে তারা সেসব নারীর প্রতি আকৃষ্ট হবে যারা তাদের পাত্তা দেবে না, তাদের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করবে না, তাদেরই তারা ভালোবেসে ফেলে। তবে যারা ভালোবাসতে পারে না তারা আবার হাসিল করার পরই প্রয়োজন ফুরিয়ে যায়। তবে তার ছেলে যে রুশিকে হাসিল করতে চায় না তা উনি বেশ বুঝতে পারছেন, বরং সে রুশির অ্যাটেনশন পেতে চায়, তাকে নিজের কাছে রাখতে আর তার খেয়াল রাখতে চায়, অর্থাৎ নিজের অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছে। সায়ানের বাবাও এমন ছিল, এক কথায় চোখে হারাতো তাকে, কিন্তু হুট করেই তাকে একা করে দিয়ে চলে গেছে। কথাটা ভাবতেই তার চোখ দুটো ভেসে আসতো। মাঝে মাঝে বদ্ধ অভিমান হয় তার উপর, কারণ দিন শেষে কারো বুকে মাথা রাখার সুযোগ হয় না। আর তাকে আজ কত বছর দেখে না, এই চোখে বড় তৃষ্ণার্ত তাকে থেকে হাসির জন্য। সত্যি বলতে ভালোবাসার মানুষ হারিয়ে গেলে কেউ মরে যায় না, বরং সে বেঁচে থাকে, কিন্তু বেঁচে থাকার ইচ্ছেটা থাকে না। সেও তো বেঁচে আছে, তবে জীবন তো লাশ হয়ে। মন যেন আনমনে আওড়ায়, তাহারই পরে মরে, ভুলেতে পারি না কোনো মতে। সায়ান দোতলার 2য় রুমের সামনে দাঁড়িয়ে। রুমটি সম্পূর্ণ অন্ধকার, তা বাইরে থেকেই বোঝা যাচ্ছে। রুমের দরজা ভেরানো। এই বিদঘুটে অন্ধকার রুমে রুশি আদৌ আছে কিনা তা নিয়ে সন্দিহান সায়ান। ও দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। আশ্চর্যের বিষয় হচ্ছে দরজার এপাশটা এত বিদঘুটে অন্ধকার, অথচ বারান্দার ওপাশটায় কি সুন্দর জ্যোৎস্নার আলো। আজ পূর্ণিমা নয়, তবে আকাশের ওই মাঝারি আকারে চাঁদটি যেন উজ্জ্বল আভা ছড়াচ্ছে।
সায়ান ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। মনের মাঝে কোথাও একটা জোর দিয়ে কেউ বলে উঠছে, যাকে খুঁজছিস সে এখানেই আছে, তোর খুব নিকটে। সায়ান নিঃশ্বাস ভারী হতে শুরু করলো। যখনই রুশি নামটা মনে পড়ে তখনই কেমন এক অদ্ভুত অনুভূতি কাজ করে ওর মাঝে। তাকে এক নজর দেখার প্রবল ইচ্ছে জাগে, যা চেয়েও মন থেকে সরাতে পারে না। ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়লো সায়ান। এই অনুভূতি বড্ড জটিল জিনিস। কখন কার প্রতি কেমন অনুভূতি কাজ করে যা বোঝা যায় না, আর তার কোনো নামও দেওয়া যায় না, শুধু অনুভব করা যায়। তাকে আমার চাই, যে কোনো মূল্যেই চাই। আচ্ছা, রুশিকে কি ও সত্যিই চায়? সায়ান নিজের চুল চেপে ধরলো। মনে হচ্ছে আর কয়দিন এভাবে চলতে থাকলেও পাগল হয়ে যাবে। এই নারী জিনিসটা খুবই ভয়ঙ্কর। একবার মাথায় চেপে বসলে আর শান্তি দেয় না। ওর মাথায় রুশি আর মনে চন্দ্রিকা চেপে বসে আছে, নাকি মাথায় চন্দ্রিকার মনে রুশি, সেটাই বুঝতে পারছে না। মাথার চুল ছেড়ে সামনে তাকাতে একজন নারীকে দেখতে পেল। লম্বা চুলগুলো বাতাসের তালে তালে দুলছে। চাঁদের আলোয় তার মুখখানি জলজল করছে, একটা হলদে ভাব চেহারায় ফুটে উঠেছে। সায়ান সেদিকে এগিয়ে গেল ধীর পায়ে। রুশির ঠিক কিছুটা দূরে থামলো, তারপর বুঝতে ওই উজ্জ্বল মুখখানি বেয়ে দুফোঁটা জল গড়াচ্ছে। রুশি কি তাহলে কাঁদছে? কিন্তু কেন? ও কিছুটা ইতস্তত বোধ করলো। তারপর রুশির কাঁধে হাত রাখলো। রুশি চমকে উঠে দ্রুত নিজের চোখের পানি মুছতে লাগলো। তা দেখে সায়ান প্রশ্ন করলো, তুমি ঠিক আছো? কথাটা রুশি খুব ভালোভাবে নিল না। মুহূর্তে ওর চেহারার রং বদলে গেল। সায়ানের হাত ঝাড়া মেরে সরিয়ে বলল, আমার ঠিক থাকা বা না থাকাতে কার কি আসে যায়? রুশির কথায় তীব্র অভিমান প্রকাশ পেল, যা দেখে সায়ান মনে মনে খুশি হলো। কারণ কাছের মানুষের প্রতি মানুষের অভিমান জন্মায়। তবে কি ওর রুশির কাছের কেউ? সায়ান মুচকি হেসে আবারও কাঁধে হাত রাখলো। রুশি সরাতে চেয়েও সায়ানের সাথে পেরে উঠল না, তাই রেগে গিয়ে হাল ছেড়ে দিল। সায়ান নিঃশব্দে হেসে বলল, যখন জানোই পারবে না আমার সাথে, তখন এত জিদ ধরতে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।